শুভ বিজয় সবাইকে। পুজো শেষ হয়ে গেল, সবারই মনটা একটু খারাপ করছে, কিন্তু এই তো সবে উৎসবের শুরু। কথায় আছে না, বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, আর একের পর এক পার্বণ তো লেগেই থাকবে। প্রতি বছর পুজোতে আমরা বড় বড় থিম, কোটি কোটি টাকার বাজেট, ঝকঝকে রাস্তা দিয়ে আলোয় দিয়ে সাজানো স্বপ্নের রাজধানী কলকাতাকে চোখ ভরে দেখি। আর সব বাঙালির মধ্যেই কলকাতার পুজো নিয়ে উন্মাদনা থাকে চূড়ান্ত। কিন্তু একটু ফিরে দেখা যাক, আজকে কথা বলবো কলকাতার বাইরে বাংলার সবথেকে পুরনো দুর্গাপুজোগুলো নিয়ে। অদ্ভুত ঐতিহ্য, অসাধারণ লোককথা আর গল্প জড়িয়ে আছে এইসব পুজো নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। বিষ্ণুপুরের মৃন্ময়ী দুর্গাপুজো। রাজা জগৎ মল্লের একটি শিকারী বাজ পাখি ছিল। রাজা যখন শিকারে যেতেন তখন ওই বাজ পাখিটিকে সাথে করে নিয়ে যেতেন। তখন বিষ্ণুপুর অঞ্চল ঘন জঙ্গলে ঢাকা। একদিন রাজা ওই বিষ্ণুপুর অঞ্চলের জঙ্গলে শিকারে যান। তিনি গিয়ে দেখেন এক অদ্ভুত দৃশ্য। তার বাজ পাখিটি একটি বককে আক্রমণ করছে, কিন্তু বারবার বকটির কাছে পরাজিত হচ্ছে। রাজা ভাবলেন এখানে নিশ্চয়ই কোনো অলৌকিক শক্তি আছে। এরপর স্বপ্নাদেশ পেয়ে মাটি খুঁড়ে রাজা এক অপরূপ প্রতিমার মুখ খুঁজে পান এবং দেবীর আদেশেই রাজা নিজের রাজধানী বিষ্ণুপুরে সরিয়ে আনেন। তারপর 997 সাল থেকে আজ অবধি বিষ্ণুপুরে এই পুজো হয়ে আসছে। এখানে পুজো শুরুর আগে কামান দাগা হয়। বলা হয় এই কামান দাগার শব্দ শুনেই মল্লভূমির অন্যান্য জায়গায় পুজো শুরু হতো। একবার তো কামান দাগা নিয়ে এত গন্ডগোল হয়েছিল যে মল্লদেরকে কোর্টে পর্যন্ত যেতে হয়েছিল। এখানকার দুর্গাপুজো অন্যান্য পুজোর থেকে একটু আলাদা। এখানে বড় ঠাকুরুন, ছোট ঠাকুরুন, মেজ ঠাকুরুনের পুজো মল্ল রাজাদের বংশধরদের আঁকা পটচিত্র দিয়ে হয়ে থাকে। আগে এখানে বলি প্রথা প্রচলিত ছিল, কিন্তু রাজা বীরহাম্বীর মল্ল বৈষ্ণব ধর্মে দীক্ষা নেওয়ার পর এই বলি প্রথা বন্ধ করে দেন। সময়ের সাথে সাথে মল্ল রাজাদের শাসন শেষ হয়ে গেছে, কিন্তু এখনও মৃন্ময়ী মায়ের পুজোর মধ্যে বিষ্ণুপুর অঞ্চলের মানুষেরা যেন সেই একই ঐতিহ্য খুঁজে পায়। সালটা তখন 1480। এক গ্রাম প্রধানের ছেলে বিশ্ব তার ভাই এবং বন্ধুদেরকে নিয়ে চিকনা পর্বতের ওপরে পুজো খেলা খেলছিল। তখন ময়না গাছের ডালকে দেবী দুর্গা রূপে সাজিয়ে তারপর একটি বন্ধুকে পাঁঠা হিসেবে ভেবে তুষ দিয়ে বলি দেয়। তখন এক অলৌকিক ঘটনা ঘটে। বন্ধুর শরীর থেকে তার মাথাটি আলাদা হয়ে যায়। সবাই খুব ভয় পেয়ে কান্নাকাটি শুরু করে। তখন ময়না গাছের ডাল থেকে দেবী প্রকট হন এবং বন্ধুর মাথা যথাস্থানে ফিরে আসে। দেবী বিশ্বকে বর দেন সে পরাক্রমশালী রাজা হবে এবং নিজের হাতের খড়গটি উনি বিশ্বকে দিয়ে দেন। এই বিশ্বই পরবর্তীকালে কোচ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মহারাজা বিশ্বসিংহ নামে পরিচিত হন। দেবীর খড়গ দিয়ে এই বিশ্বসিংহ অপরাজেয় হয়ে ওঠেন। বিশাল শক্তিশালী 12 ভূঁইয়াদের পরাজিত করে তিনি সমগ্র রাজ্য দখল করে নেন। এই খড়গ পাওয়ার পর কোচ বংশে ময়না গাছের ডালকে দেবী রূপে পূজা করা হয় এবং নরবলি প্রথা চালু হয়। মহারাজা নরনারায়ণের সময়ে প্রথমবার দুর্গা প্রতিমা তৈরি করে এই পুজো করা হয়। কোচ বংশের পতন হয়ে গেলেও এখনো পর্যন্ত রাজবাড়ির অধীনে এই পুজো হয়। অনেক বছর ধরে নরবলি প্রথা চালু থাকলেও রাজা নরেন্দ্র নারায়ণ এই নরবলি প্রথা বন্ধ করে দেন। তবে গুপ্ত পুজোর সময় এখনো মানুষের রক্তের দরকার পড়ে। এই পুজো পুরনো দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম। সালটা ছিল 1580। তাহিরপুরের মহারাজা কংসনারায়ণ ছিলেন আকবরের অধীনস্থ এক জমিদার। কয়েক বছর ধরে দুর্যোগ, বন্যা, খরা প্রভৃতির কারণে প্রজাদের দুরবস্থার কোনো সীমা ছিল না এবং সেই জন্য রাজস্ব আদায়েও সমস্যা দেখা দেয়। মহারাজা কংসনারায়ণ এই দুরবস্থা থেকে মুক্ত পাওয়ার জন্য দেবী দুর্গার আরাধনা করেন এবং পরে এই দুর্যোগ কেটে যায়। সে বছর প্রচুর ফসল হয় এবং রাজস্ব আদায়েও কোনো সমস্যা দেখা যায় না। কথা মতো রাজা কংসনারায়ণ ধুমধাম করে মা দুর্গার পুজোর আয়োজন করেন এবং সেই সময় প্রায় পুজোতে 8 লাখ টাকা খরচ হয়েছিল, যা এখনকার দিনে 300 কোটি টাকার সমান। সেই সময় ধর্মীয় অনুষ্ঠানকে নিজের প্রভাব প্রতিপত্তি জাহির করার একটি মাধ্যম হিসেবেও ব্যবহার করা হতো। বাংলায় দুর্গাপুজোকে প্রবলভাবে উদযাপন করা এরপর থেকেই শুরু করা হয়।
পুজো নিয়ে মহা ধুমধাম লেগে আছে। এর মধ্যে একটি পুজো আছে যাকে সাধনা ভিত্তিক পুজো বলা হয়। 1650 থেকে 1670 সালের মধ্যে শান্তিপুরের চাঁদনী এলাকায় চৌধুরী পরিবারের পারিবারিক দেবী শক্তিরূপা দুর্গার আরাধনা হিসেবেই এই পুজো শুরু হয়। এখানকার পুজো অন্যান্য সকল পুজোর থেকে বেশ আলাদা। এখানে দেবী মায়ের মূর্তি নয়, হাতে আঁকা পটচিত্র দিয়েই তান্ত্রিক মতে পুজো হয়। এই শান্তিপুর ছিল বৈষ্ণব ধর্মের মূল কেন্দ্রবিন্দু, তবুও এনারা পারিবারিকভাবে শাক্ত দর্শন বজায় রেখেছিলেন। পুরনো পুজোগুলোর মধ্যে এই পুজোটিও অন্যতম। আরও অনেক অনেক সংস্কৃতি, আঞ্চলিক ভাষা, লোকাচার রয়েছে আমাদের এই দুর্গাপুজো নিয়ে। আমার আপনার গ্রামে শহরে কত অজানা গল্প মিশে আছে এই পুজোতে। কিছু কিছু আমরা আমাদের আগের প্রজন্মের কাছ থেকে গল্পের মতো করে শুনি, কিছু কিছু আবার আজগুবি ভেবে উড়িয়ে দিই। আমার তো ভালোই লাগে নিজের সংস্কৃতি, ইতিহাস, পৌরাণিক বিষয় নিয়ে কথা বলতে। আপনাদের কেমন লাগে? যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে যেটা আমি সবসময় বলি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার বাড়ির কাছে এমন কি গল্প আছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।